দেখাবো, আবার সহজ সহজ ইজি বলা যায়। আচ্ছা তাহলে আমরা শুরু করি। সজীব ভাই রেকর্ড করেন। তো আজকে আপনাদের প্রথম দেখাবো কিভাবে আপনার HTML সাইটকে আপনি লাইভে নেবেন। যেমন আপনি HTML এ কোনো টেমপ্লেট করছেন, দেখাই। HTML প্রজেক্ট গুলো যে আমার এটা হচ্ছে আপনাদের থেকে একজনের সাইট, এটা ফুল HTML এ করা। এখন এইটাকেই আমরা লাইভে নিব ডোমেইন হোস্টিং এর মাধ্যমে, এবং সেটা কিভাবে এটাই দেখাবো। এটার জন্য আমরা যে ফাইলটাকে নিব সেটাকে প্রথমত জিপ করব, অ্যাড টু আর্কাইভ, জিপ, ওকে। আচ্ছা করলাম। এখন আমরা ডোমেইনে চলে যাই, আমাদের হোস্টিং প্যানেল। আসলো, আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। এই যে আপনাদের যে সি প্যানেলটা, এটা সম্পর্কে একটু বেশ ধারণা থাকতে হবে। এখন কাজ শেখার জন্য প্রথম পর্যায়ে আপনারা যদি এটা কিনে নিতে পারেন তাহলে খুবই ভালো হয়, কারণ নিজের জিনিসে ভালো শেখা যায়। সবকিছু টেস্ট করবেন কোনটায় কি কাজ না কাজ, ক্লিক করে করে সব নষ্ট করে দিবেন। আবার দরকার হয় যে প্রোভাইডার, তাকে বলবেন ভাই আমার এই সমস্যা হয়েছে, সে আবার রিসেট করে দিবে। তো সব থেকে ভালো মাধ্যম আপনারা একটা ডোমেইন হোস্টিং কিনে দিবেন, তাহলে ভালো হবে। তো দেখাই কিভাবে আর কি আপনার HTML-টা আপলোড করবেন। তো এখন আসলাম সি প্যানেলে। এটা হচ্ছে সি প্যানেলের হোম পেজ। এখান থেকে ফাইল ম্যানেজারে যাবেন। আমাদের যত ফাইল থাকবে সবকিছু আমরা এই ফাইল ম্যানেজারের মধ্যে রাখবো। এটা হচ্ছে আমাদের মেমোরি কার্ড বা হোস্টিং এর যে স্পেসটা। এবং এর মধ্যে থেকে public_html এইখানে আমাদের সাইটের সবকিছু আছে। এইখানে মেন যেটা আছে আমার ওয়েবসাইট, তারপরে এই যে নিউ ওয়েবসাইট নামে একটা আছে। এখন আমি চাচ্ছি এখানে যে HTML এ করলাম এই সাইটটা এখানে আমরা আপলোড করব। তার জন্য একটা ফোল্ডার করি, যে দিলাম HTML। এখন এই HTML-টা আসবে আমার হচ্ছে পাবলিক HTML, মানে হচ্ছে আমার রুট, যেটা রুট বলতে হচ্ছে এই যে codersoil.com। এরপরে এই HTML-টা লাগবে। তো ক্রিয়েট নিউ ফোল্ডার করলাম। দেখেন আমার এখানে HTML নামে একটা ফোল্ডার চলে আসছে। এখন এই HTML এর মধ্যে আমরা সব ফাইলগুলো রাখবো। এখন সেটা আমরা জিপ করছি অলরেডি, এই যে বাইংটা। এখন এখানে আপলোড করব কিভাবে, যেমন ওয়ার্ডপ্রেসে দেখছেন এইভাবে ছেড়ে দিলে ভাই দ্রুত হয়ে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ওকে। একটু আস্তে করেন, ভালো হবে। আচ্ছা এখন আমরা একটা ফোল্ডার করছি এখানে public_html এর মধ্যে করে আমরা ওই ফোল্ডারের মধ্যে আছি। এখন এইখানে আমাদের ওয়েবসাইটের যাবতীয় কন্টেন্টগুলো রাখবো। তো কন্টেন্টগুলো দেখেন, আমি যদি এখানে ড্র্যাগ করে ছেড়ে দিই তাহলে কিন্তু আসবে না, এটা আপলোড করতে হবে। সরি, হ্যাঁ ভুলবশত কেটে দিছি। তো আপলোডটা কিভাবে করবেন দেখাই। ফাইল ম্যানেজারে ঢুকলাম, তারপর পাবলিক HTML এ ঢুকলাম, তারপরে আমরা যে ফোল্ডার বানাইছিলাম HTML, এটার মধ্যে ঢুকবো। ঢোকার পর আমি চাচ্ছি এইখানে আমার ফাইলগুলো আপলোড করব। দেখেন এখানে আপলোড একটা অপশন আছে, ক্লিক করেন। এই যে এখানে কি বলতেছে, ড্রপ ফাইল। এখানে আমি যদি ছেড়ে দিই তাহলেও কাজ করবে, সিলেক্ট ফাইল করে দেখাই দিলেও কাজ করবে। আমরা দেখি ফাইলটা কই আছে। এই যে আমাদের বাইং জিপ ফাইলটা,
এটা হচ্ছে আমাদের HTML এর যে টেমপ্লেটটা করছিলাম ওইটা জিপ ফাইল। এখন এইটা নিয়ে এখানে ছেড়ে দিলাম, দেখেন আপলোড স্টার্ট হয়ে গেছে। এটা শেষ হোক। দেখেন 100%। এবার কি গ্রিন হয়ে গেল। যখন গ্রিন হয়ে যাবে তখন বুঝবেন যে হ্যাঁ আমার সবকিছু এখানে আপলোড হওয়া কমপ্লিট। এখন ব্যাকে আসেন, গো টু ব্যাক। এবার এই যে আমার আসছে এটা জিপ ফাইল। এখন জিপটাকে আমার এক্সট্রাক্ট করতে হবে। তো এখানে ক্লিক করেন, মার্ক অবস্থায় করে এখানে এক্সট্রাক্টে ক্লিক করলেও হবে, অথবা এখান থেকে রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট করলে হবে। এক্সট্রাক্ট করলাম, এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন ফাইল নাই, একটা রিলোড মামা দিই। মানে কথা হচ্ছে যে আমি ডিসপ্লে একটু আস্তে আস্তে দেখছি, এটা আমার সমস্যা নাকি বুঝতে পারছি না। না, এটা মানে আমরাও কথা তাই আগে। দেখছি। ও আচ্ছা ঠিক এই আছে। ওই আমরা ঠিক দেখছি সোহেল ভাই, সমস্যা নাই, ওনাদের আচ্ছা, নেট তাহলে প্রবলেম হবে। নেট ভাই প্রবলেম হতে আমার পারে। তো ঠিকই দেখা যাচ্ছে। আমার এখানে নেট সমস্যা। হ্যাঁ, নেট প্রবলেম হইতে পারে। আচ্ছা, দেখেন আমরা জিপটাকে এক্সট্রাক্ট করে ফেলছি, তাহলে এখন আমাদের জিপ ফাইলটা আর দরকার নাই, ডিলিট করে দিলাম। এখন ডিলিট করার সময় দেখেন আবার এখানে যদি আমি ক্লিক করি তারপর কনফার্ম করে দিই, তাহলে এটা আমার ট্রাশে যাবে না, মানে রিসাইকেল বিনে আর যাবে না, একবারে ডিলিট হয়ে যাবে। আর যদি আমি এটা আনমার্ক অবস্থায় কনফার্ম করি, তাহলে দেখেন এই যে ট্রাশের মধ্যে যাবে, এই যে ট্রাশে আছে, মানে আবার কনফার্ম করে ডিলিট করতে হবে। তো আশা করি এতটুকু আপনারা অবশ্যই বুঝেন। ভাই আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ পারবি ভাই। এটা হচ্ছে যে আপনি তো জিপ ফাইল আপলোড করছেন, আমি চাচ্ছি যে জিপ ফাইল আপলোড করব না, আমি একটা ফোল্ডারের মধ্যে আমার যে ফাইলগুলো আছে শুধু ফোল্ডারটাকে আপলোড করে দিব, তাইলে না, কি এখানে হবে? জিপ ফাইল ছাড়া তো এখানে আপলোড হবে না। জিপ ফাইল আপলোড করে তারপর এক্সট্রাক্ট করতে হবে, তাহলেই হবে। ঠিক আছে, তো দেখেন এখন কি করছি আমি, HTML এর মধ্যে আমি আমার জিপ ফাইলটাকে ছাড়ছি, তারপর জিপটাকে এক্সট্রাক্ট করছি। এখন এক্সট্রাক্ট করার পরে আমরা চাচ্ছি একদম এই যে HTML এর মধ্যেই যেন সব ফাইলগুলো থাকে। তো আমরা এই বাইং ফোল্ডারের মধ্যে আমাদের যে সাইটটা আছে, যে ডিজাইনটা আছে, HTML CSS ফাইলগুলো, ওইগুলাকে এইখানে নিয়ে আসবো, মানে ওই ফোল্ডার থেকে বের করে এইখানে নিয়ে আসবো। তো ঢুকে এই ফোল্ডারের মধ্যে সিলেক্ট অল, সব ফাইলকে সিলেক্ট করলাম। এখন মুভ করে একটা ফাইল আগে নিয়ে যাব, সেটার জন্য ফাইলগুলো সিলেক্ট করলাম, তারপর মুভ। এখন দেখেন আছে কোথায়, পাবলিক HTML, তার মধ্যে HTML, তারপরে আছে বাইং, তার মানে এখন আছে এই বাইং ফোল্ডারের মধ্যে। তো এখন যদি আমি বাইংটাকে কেটে দিই, এখন মুভ করলে কোথায় যাবে বুঝতেই পারছেন, পাবলিক HTML, তারপর যে HTMLটা আছে এই ফোল্ডারটাতে আমার এই ফাইলগুলো মুভ হবে। মুভ করলাম, এখন দেখেন এখানে এমটি, এই যে আমার এখানে সব চলে আসছে, এই বাইং ফোল্ডারের মধ্যে থেকে সবকিছু বের করে নিয়ে আসলাম। তো এখন তো আমার বাইং ফোল্ডার দরকার নাই, ডিলিট করে দিলাম। তো এই হচ্ছে কাজ শেষ। এখন দেখি আমাদের সাইটটা আসলো কিনা লাইভে। তো সেটার জন্য আমরা প্রথমে যাব কিসে, রুট, আমরা পাবলিক HTML, পাবলিক HTML মানে order.soil.com আমার মেইন ডোমেইনটা। তারপরে কি আছে, HTML ফোল্ডার। এখন এখানে স্ল্যাশ দেন একটা, যার ফলে লিখেন HTML। HTML এর মধ্যেই দেখেন সবকিছু আছে, তার মানে আমার সাইটটা এটাই। দেখেন সাইটটা আসছে। এখন এটা হচ্ছে ওয়েবসাইট। আপনারা তো
চাইলে দেখতে পারেন সাইটটা এখন লাইভে আছে। তো এসে এইচটিএমএল ফাইলকে কিভাবে লাইভে নেবেন সেটা, এটা খুবই ইজি প্রসেস। তো এটা তো সবাই পারবেন নাকি? জি ভাই। আচ্ছা, তাহলে এখন আপনাদের ওয়ার্ডপ্রেসের লোকাল হোস্ট থেকে কিভাবে লাইভে নেবেন সেটা দেখাই, এবং সেটা অলরেডি মাহমুদ ভাই দেখাইছে অল ইন ওয়ান প্লাগইন দিয়ে। ওটাতে সব থেকে ইজি হচ্ছে ওই প্রসেসটা, এবং সহজ, সবার বুঝতেও ভালো হয় এবং কাজ করতেও মজা। তো এখন আমরা দেখাবো, দেখা গেল বাই চান্স ওইটাতে কাজ করছে না, তখন তো আপনাকে অন্যভাবে করতে হবে চেষ্টা। তো সেটা কিভাবে দেখাই, এটা একটু মনোযোগ দিয়ে দেখেন, এটা বেশ গুরুত্বপূর্ণ। কোনো প্লাগইন ছাড়া কিভাবে আপনার লোকাল হোস্ট থেকে আপনার লাইভে নেবেন বা একটা সাইট থেকে অন্য সাইটে নেবেন সেই ব্যাপারটা। এখন সেটার জন্য আপনার যে সাইটটা আছে আপনার লোকাল হোস্টে করা, আমি জাম্পের মধ্যে যাই, htdocs, যে আমার টেস্ট নামে একটা সাইট আছে, তো আমি দেখি কি অবস্থায় আছে সাইটটা। এই হচ্ছে আমার সাইটটা। এখন আমি চাচ্ছি এই সাইটটাকে লাইভে নিয়ে যাব। তো সেটার জন্য আমাদের যা করতে হবে, সেটার জন্য আমাদের এই লোকাল হোস্ট থেকেই, মানে আমাদের অফলাইন থেকেই দুইটা কাজ করতে হবে। এক, এই ফাইলটা আমাদেরকে জিপ করতে হবে, তারপরে আমাদের এইটা যে ডাটাবেজ আছে সেটাকে আমাদের আলাদা করতে হবে, এবং এই দুইটা ফাইল আলাদা করে তারপর আমরা লাইভে কাজ করব। তখন এটা ডাটাবেসটা আগে আমরা করে দিই। ডাটাবেস দেখতে হলে লোকাল হোস্ট /phpMyAdmin, এখানে আসলাম। এখানে দেখেন অনেকগুলো ডাটাবেস আছে। আমি কিভাবে বুঝবো যে আমার এই সাইটের ডাটাবেস কোনটা টেস্টের ডাটাবেস? সেটা বুঝতে হলে আপনাকে এই লোকাল হোস্টের মধ্যে আসতে হবে htdocs-এ, তারপর আপনার যে সাইটের মধ্যে ঢুকেন, তারপর wp config নামে একটা ফাইল আছে, এই ফাইলটা ওপেন করেন এডিটর দিয়ে। আমি ব্র্যাকেট ওপেন করলাম, দেখেন এখানে আমার ডাটাবেস নেম দেখাচ্ছে প্রজেক্ট। তাহলে আমি চলে যাই phpMyAdmin-এ, এইখানে দেখেন এই যে আমার প্রজেক্ট। এটা একটু ভালো মতো দেখেন, একটু কঠিন আছে, তবে চেষ্টা করলে পারবেন। প্রথম পর্যায়ে মাথার উপর দিয়েও যাইতে পারে, তবে বেশ কার্যকারী, 2-3 বার দেখবেন ইজি হয়ে যাবে। আচ্ছা, আমি প্রজেক্টে আসলাম ডাটাবেস, তারপরে এগুলাকে আমি ইম্পোর্ট করে নিব, সরি ইম্পোর্ট না, এক্সপোর্ট করব। এই ফাইলটাকে আমি আলাদা করে রাখবো আর কি। এক্সপোর্টে ক্লিক করার পর গো। এখন দেখেন আমার প্রজেক্ট ফাইলটা এখানে ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, একটা গেল, আর একটা কাজের কথা কি বলছিলাম, আমার যে ফাইলটা এটাকে আমি জিপ করব। তো জিপ করি, আচ্ছা আমাদের জিপ হয়ে গেল। এখন তাহলে আমাদের অফলাইনের যে দুইটা কাজ শেষ। কি কি আমি আবার বলি। প্রথমত আপনার যে সাইটটা এটাকে জিপ করতে হবে, তারপরে আপনার যে phpMyAdmin থেকে ডাটাবেসটাকে আপনাকে ডাউনলোড করতে হবে বা এক্সপোর্ট করতে হবে। এখন এই দুইটা তো দেখাইলাম, এখন আমাদের কাজ লাইভে, অফলাইনে আর কাজ নাই। তো আমরা যাই লাইভে, এবার cPanel-এ যাই,
এটা জুম ইন করব, ওইটার মধ্যে আমরা সাইটটাকে রান করব। আবার আসি ফাইল ম্যানেজার, আমাদের কন্টেন্ট রাখার জায়গায় মানে ফাইল ম্যানেজার। আচ্ছা, এবার public.html। এখন এখানে আমরা এর আগে করছিলাম কি, HTML নামে একটা সাইট করছিলাম, এখন আমরা নতুন একটা সাইট করব। নিউ ফোল্ডারে আসি, তো এটা সাইটের নাম কি দেওয়া যায়, দিলাম CodeCareBD। এখন দেখেন আমার ফোল্ডার অর্থাৎ সাইটের নাম হয়ে গেল। এখন এটার মধ্যে ঢুকি, ঢোকার পরে HTML এ যেভাবে আমরা আপলোড করছি সেম ভাবেই আমরা যে সাইটের জিপটা করছি ওইটাকে আপলোড করে দিব। এই যে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটের জিপ ফাইলটা। তো আপলোড করতে হলে এখানে আসার পর যে সাইটে আপলোড করব সেই সাইটের মধ্যে আমি এখন ঢুকছি, তারপরে এই যে আপলোডে ক্লিক করব। এবার এখানে আমি ড্র্যাগ করে ছেড়ে দিই test.zip আমার সাইটটা। এখন এটা আপলোড হচ্ছে। এখন এটা আপলোড হইলে আমাদেরকে ডাটাবেজ এবং ইউজার নেমটা ক্রিয়েট করতে হবে। এখন তাহলে এটা আপলোড হইতে থাকুক, আমরা ওইদিকে একটা ডাটাবেজ এবং ইউজার নেম ক্রিয়েট করে আসি ততক্ষণে। তো সেটা কিভাবে, সি প্যানেলের হোম পেজে আসলাম, আসার পরে দেখেন উপরের দিকে আছে MySQL ডাটাবেজ। তারপরে যদি আপনি কিছু খুঁজে না পান তো উপরে দেখেন সার্চের জন্য একটা অপশন আছে সুন্দরভাবে, তো এখানে আপনি লিখতে পারেন। দেখেন MySQL লিখলাম, এই টাইপের যা আছে সব আসলো। তো ক্লিক করি MySQL ডাটাবেজের উপর। এখন এইখানে আপনি নতুন করে একটা ডাটাবেজের নাম দিবেন। আমি নিলাম CodeCare। এখন এইগুলাকে লিখে রাখতে পারেন, না হলে তো ভুলে যাবেন কি দিচ্ছেন না দিচ্ছেন। নেম care। আচ্ছা, ক্রিয়েট করলাম। দেখেন আমাদের ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেল। গো ব্যাক। এখন ডাটাবেসের জন্য আমরা একটা ইউজার ক্রিয়েট করব। নিচে আসি, এই যে দেখেন অ্যাড নিউ ইউজার। তো এখানে আমরা নাম দিই ইউজারের, কি নাম দিব, CodeCareBD দিই। CodeCareBD। আর আমরা এটাকে পাসওয়ার্ড হিসেবে রাখবো। সর্ট দুইটাই সেম দিব। তারপরে ক্রিয়েট ইউজার, আমাদের ইউজারও ক্রিয়েট করা হয়ে গেল। গো ব্যাক। এখন দেখেন আমরা এখানে কি করলাম, MySQL ডাটাবেজে আসছি, আসার পরে এখানে একটা ডাটাবেস ক্রিয়েট করছি প্রথমত। তারপরে আমরা নিচে আসছি, আসার পরে এখানে একটা ইউজার নেম ক্রিয়েট করছি। এখন আমাদের কাজ হবে এই যে আমরা ডাটাবেস এবং ইউজার নেম ক্রিয়েট করলাম এই দুইটাকে কানেকশন করাইতে হবে এখন আমাদের। তো কানেকশনের জন্য দেখেন এইখানটাতে অ্যাড ইউজার টু ডাটাবেস। তো এখানে আমাদের প্রথমে ইউজারকে সিলেক্ট করতে হবে। আমাদের ইউজার কোনটা, এই যে মাত্র যেটা ক্রিয়েট করলাম CodeCareBD যেটা, এবং ডাটাবেস কোনটা, যেটা ডাটাবেস আমরা ক্রিয়েট করলাম CodeCare এইটা। এখন এই দুইটাকে সিলেক্ট করে দিলাম যে তুমি তোমার জন্য আর কি। এখন অ্যাড করে দিলাম। এখন এইখানে যা কিছু আছে সবগুলাকে চেক করে দেন, মেক চেঞ্জ। ঠিক আছে, আমাদের ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেল। এখন দেখি আমাদের আপলোড কত দূর। আচ্ছা, আমাদের এই যে গ্রিন সিগন্যাল হয়ে গেছে, তার মানে এখানে আমাদের যে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো আপলোড হয়ে গেছে। আমরা গো ব্যাক করি, করার পর এই জিপটাকে আবার আমরা এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করলাম,
এক্সট্রাক্ট হয়ে গেল, রিলোড দিই। এখন আমাদের জিপ ফাইলটার দরকার নাই, ডিলিট করে দিলাম। এখন টেস্টের মধ্য থেকে ফাইলগুলোকে বাইরে নিয়ে আসবো, সিলেক্ট অল, মুভ, এই যে টেস্টটাকে কেটে দিব, তাহলে আমাদের এই যে কোড কেয়ার বিডিতে থাকবে, মুভ ফাইল। এখন আমাদের ফাইলগুলো সব মুভ হয়ে গেল, আপ ওয়ান লেভেল, ব্যাকে আসলাম। এখন দেখেন সবকিছু আমাদের এখানে চলে আসছে। আমরা চাইলে টেস্টটাকে উঠাই দিতে পারি, এখানে আর দরকার নাই ওর, ডিলিট। এখন দেখেন আমাদের সবকিছুই কিন্তু এখানে চলে আসছে। এবার আমাদের করতে হবে কি, আমরা ডাটাবেজে যে ইউজার নেম এবং ডাটাবেজ করলাম আর কি, ওইটাকে এখানে চেঞ্জ করতে হবে। কোথায় চেঞ্জ করতে হবে? wp config.php তে। তো এটাকে আমরা করব এডিট, কনফার্ম। এই যে দেখেন আমাদের এখানে আগেরটা আছে, এখানে আমাদের আপডেট করতে হবে। আমরা মাত্রই যে এটা করলাম, তো সেটা আমরা যাই সেখানে। আমরা কি কি করছি, এই যে ডাটাবেস করছিলাম আমরা, এই যে এটা কোড কেয়ার কোডারসোয়েল আন্ডারস্কোর কোড কেয়ার, কপি করলাম। এই যে ডাটাবেজের নেম এখানে আমরা পেস্ট করে দিলাম। এবার কি লাগবে, ডাটাবেস ইউজার। তো আসি আবার এখানে, দেখেন ডাটাবেস ইউজার নিচের দিকে আছে, এই যে ডাটাবেস ইউজার। কনফিউশন হইলে দেখে নেবেন যে আপনি এখন কোথায় আছেন। তো এখন এই যে আছি আমি ইউজারের মধ্যে, উপরটাই দেখেন লেখা আছে ডাটাবেস, ঠিক আছে। তো এগুলো দেখে ইয়ে করবেন, ভুল করলে কিন্তু কাজ করবে না। তো আমরা এখন ইউজার থেকে যে ইউজারটা ক্রিয়েট করছিলাম এটাকে কপি করলাম, করার পর আবার আমরা ফাইল ম্যানেজারে আসলাম, এখান থেকে যে ইউজার নেম এটাকে চেঞ্জ করে দিলাম। আর একটা চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে ডাটাবেস পাসওয়ার্ড আমি সেভ করে রাখছিলাম, এই যে এখানে কপি করলাম, পেস্ট করে দিলাম। তাহলে এখানে আমরা কয়টা জিনিস চেঞ্জ করলাম, 3টা জিনিস, ডাটাবেজের নাম, ইউজার এবং পাসওয়ার্ড। সেভ চেঞ্জ, ওকে। এখন এটার কাজ শেষ। আমরা মনে আছে কি যে প্রথমের দিকে অফলাইন থেকে 2টা ফাইল আমরা আলাদা করছিলাম, একটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ফাইল আর একটা হচ্ছে ডাটাবেজের ফাইল। এবং সেই ডাটাবেজের কাজটা আমাদের করতে হবে, ওইটাকে আমাদের আপলোড করে দিতে হবে। তো সি প্যানেলে আবার আসি। এখন এই যে পিএইচপি মাই অ্যাডমিন, আমরা লোকাল হোস্টের পিএইচপি মাই অ্যাডমিন থেকে ডাউনলোড করছিলাম, এখন সেটা অনলাইনে আপলোড করে দিব। এখন আপলোড করব কোথায়, এই যে আমাদের সেই ডাটাবেসটাতে আগে আসি, কোড কেয়ারে আসলাম, আসার পরে ইম্পোর্ট, এইখানে এই যে আমাদের ফাইলটাকে চিনিয়ে দিতে হবে, চুজ ফাইল, এই যে প্রজেক্ট এটা ডাউনলোড করছিলাম, ওপেন করলাম, এখানে সিলেক্ট হয়ে গেল। এখন নিচে আসি, এই যে গোতে ক্লিক করলাম, এখন এটা আমাদের আপলোড হয়ে যাচ্ছে। ইম্পোর্ট সাকসেসফুলি ফিনিশড, তার মানে আমাদের ইম্পোর্টটা হয়ে গেছে। এখন আমরা দেখি আমাদের সাইটটা ঠিকঠাক কাজ করছে কিনা। codecarebd, দেখেন আমাদের ওয়েবসাইটটা থিমের ব্যাপার স্যাপার আসছে, কিন্তু এই যে আমাদের হোম পেজ যেটা এখানে বসে ঠিকঠাক নাই। তো ঠিকঠাক কেন নাই আমরা দেখে আসি। সেটার জন্য আমরা যাইতে পারি wp অপশন, এই যে দেখেন এখানে সাইট ইউআরএল এবং হোম, এটা দেখেন এখনো লোকাল হোস্ট আছে, কিন্তু আমরা তো এখন লোকাল হোস্ট থেকে লাইভে নিয়ে আসছি। তো এইগুলাকে আমরা এখন চেঞ্জ করে দিব। তো প্রথমে উপরটা এডিট করি, তারপর আমাদের যে সাইটের ইউআরএলটা কপি করলাম,
পেস্ট করলাম, গো। সেম ভাবেই আমরা নিচেরটাকে চেঞ্জ করব, এডিট, পেস্ট, গো। এখন দেখি আমাদের ঠিকঠাক আছে কিনা। এখন দেখেন আমাদের ফুল সাইটটা চলে আসছে, মানে আমরা পারফেক্টলি কাজটা করতে পারছি। যদিও বেশ লম্বা একটা প্রসেস, অবশ্যই একটু কঠিন আছে। তো যেভাবে দেখাইলাম আপনারাও ঠিক সেম ভাবেই চেষ্টা করেন, অবশ্যই আপনারা পারবেন এবং পারতে হবে। এবং এই যে সি প্যানেলের যে ব্যাপারগুলো আছে, এই যেটা, এই সি প্যানেল সম্পর্কে বেশ ধারণা রাখতে হবে। কারণ আপনারা যখন বাইরের সাইটে কাজ করবেন, অবশ্যই আপনাকে সবসময় লাইভেই কাজ করতে হবে। তো এখন দেখাইলাম দুইভাবে কিভাবে আপনারা সাইট লাইভে নেবেন। এখন আমরা নতুন কিছু শিখি। এখন সাইট তো বানাইলাম, সাইটের ড্যাশবোর্ডে যাই। সেটা কি? ভাই আমার একটা প্রশ্ন ছিল ভাইয়া। হ্যাঁ সুজন ভাই। ভাই আপনি একটু অন্য পেজে যান, যে অল কোর্স আছে না, এই পেজে একটু যান, মাউস ক্লিক করে আপনি সাইডে, যে সাইডে গেছিলেন। আচ্ছা, লগইন করি। এইখানে আপনি যখন ইম্পোর্ট করবেন, সাইটটা ট্রান্সফার করবেন, তখন আগের সাইটে আপনার যে ইউজার নেম পাসওয়ার্ডটা ছিল ওইটাই এখানে থাকবে। কোথায়? অল কোর্সে? জি, অন্য একটা পেজে যে বলছিলাম, এই পেজ। আচ্ছা, পেজটা আসে নাই। আচ্ছা, পেজগুলোতে প্রবলেম হয়েছে, একটু দেখি। অনেক সময় প্রবলেম হইতে পারে, হয়তো বা এবার হচ্ছে, এরপরে আবার ট্রাই করলে আবার এটা হয়তো বা ঠিক হয়ে যাবে। এটা মেজর ইস্যু না, আপনি আরেকবার ট্রাই করেন, অবশ্যই হবে। জি ভাই, আরেকটা প্রশ্ন ছিল ভাইয়া, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ। একটু পিএসপি মাই অ্যাডমিন, না এই অ্যাডমিন একটু যান, আপনি দেখেন একটু। হুম, হুম। এখানে না, যে লোকাল হোস্টে বা যে কোনো দিকে যান, আমি বলছি। ধরেন ভাই আমি আসছি। আমি বলছিলাম, আমি একটা লোকাল সার্ভারে বা লাইভ সার্ভারে একটা প্রজেক্ট তৈরি করেছি, হ্যাঁ। প্রজেক্টটা মনে করেন যে কমপ্লিট হয়ে গেছে। এখানে আসার পরে যে এখানে যে আপনার ডাটাবেস গুলো আছে, যে ডাটাবেস দিয়ে ওইটা বানানো হয়েছে, ডাটাবেসটা কোনো কারণে যদি ডিলিট হয়ে যায়, কাজ শেষ করার পরে, সেক্ষেত্রে কিছু করা যাবে? যে ডাটাবেস ডাটাবেস, করবেন, মানে এই যে কাজ করছেন ধরেন, জি ভাইয়া, এই যে প্রজেক্টটা ডিলিট হয়ে গেছে, যে ওইটা ডিলিট হয়ে গেছে, সেই ক্ষেত্রে কি করা যায়? কি জানি, আমি এরকম প্রবলেম পড়ি নাই, তো সলিউশনটা আমার কাছে আপাতত নাই ভাই, আমার এটা জানা নাই। আচ্ছা আচ্ছা, এখন আমরা দেখি আর কিছু শেখা যায় কিনা। তো ভাইয়া, এই যে এটা আসে নাই সাইড, এটা। জি ভাই। সোহেল ভাইয়া হ্যাঁ ভাই। বলতেছে, আমরা তো লোকাল হোস্টে করে এটাকে সার্ভারে নিয়ে গেলাম, তো আমরা সার্ভারে কোনো সাইট তৈরি করব কি করে? এটা তো দেখি নাই। সার্ভারে তো আরো ইজি। আচ্ছা, একটা দেখাই শর্ট করে, কিছু লাগবে না, সব একই প্রসেস। প্রথমে আপনার হোস্টিং প্যানেলে লগ ইন করবেন,
এরপর আপনি কি ওয়ার্ডপ্রেসে করতে যাচ্ছেন নাকি অন্য কোনো সিএমএস? জি ভাই, ওয়ার্ডপ্রেসে। এখন দেখেন এখানে একটা ব্যাপার, আপনি যদি ওয়ার্ডপ্রেসে করতে চান তো এখান থেকে ওয়ার্ডপ্রেসে ক্লিক করলে ডিরেক্ট আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন। অথবা আপনি যদি সবগুলা দেখতে চান, এই যে সফটক্লাস অ্যাপ ইনস্টলার, এখানে ক্লিক করেন। এবার দেখেন আপনার অনেকগুলা সিএমএস এখানে আছে। আমরা শিখছি কোনটা? শুধুমাত্র ওয়ার্ডপ্রেস, এবং এই ওয়ার্ডপ্রেসটাই সব থেকে বেশি জনপ্রিয় সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এখন আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। এখানে ইনস্টল ক্লিক করলাম। দেখেন এখন বলছে আমি কি নামে এটা এই ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করব, কোন ডিরেক্টরিতে। প্রথমে আমার https, আমার ডোমেইন নাম পডারসেল, তারপর হচ্ছে ডিরেক্টরি। ডিরেক্টরি বলতে আপনার এই স্ল্যাশ দিয়ে যেটা লিখবেন, তো এখানে একটা নাম দিই, একটা নাম দিই পেন ড্রাইভ। এখন এখানে হচ্ছে আপনার সাইটের টাইটেল, সাইটের ডেসক্রিপশন এখানে চেঞ্জ করে দিবেন। তারপর হচ্ছে অ্যাডমিন ইউজার নেম, আপনার wp -admin দেওয়ার পরে যে লগইন অপশনটা আসে, ওইখানে আপনারা যে পাসওয়ার্ডটা রাখতে চান এখানে সেটা দিবেন। আমি দিলাম আমার নামটা, পাসওয়ার্ড সেম রাখলাম। তবে এতটা ইজি রাখবেন না, অবশ্যই হার্ড পাসওয়ার্ড রাখবেন। আর এই যে অ্যাডমিন ইমেইল, এখন আপনার এই ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ড ধরেন ভুলে গেছেন, বা আপনি এই সাইটের সব আপডেট যে ইমেইলে নিতে চান, আপনি অ্যাডমিন ইমেইলে এখানে সেটা সেট করে দিবেন। এরপর আর কোনো কাজ নাই, নিচের দিকে এসে এই নিচেরটাতেও অ্যাডমিন ইমেইলটা সেট করে দিবেন। এই হচ্ছে কাজ। তারপরে ইনস্টল। দেখেন আমার একটা নতুন সাবডোমেইন হয়ে গেছে, সরি ডিরেক্টরি হয়ে গেছে। এই যে নতুন একটা ড্যাশবোর্ড আমরা পেয়ে গেলাম। এখন এখানে আপনার ইচ্ছা মতো কাজ করেন। এখন দেখি আমার সাইটটাতে কি আছে। এই যে একদম বেসিক যেটা, ঠিক আছে। আপনারা লোকাল হোস্টে কাজ করার থেকে যখন আপনারা লাইভ সার্ভারে আসবেন, কাজ অনেক ফাস্ট করতে পারবেন, প্লাস সব দিক থেকেই মানে কাজ করে শান্তি পাবেন আর কি। আমি রেকমেন্ড করবো যে আপনারা ডোমেইন হোস্টিং নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে ভালো হবে। তাহলে আপনার সিভিএনএল সম্পর্কে একটা আইডিয়া হলো, লাইভ সার্ভারে কাজ করার একটা অভিজ্ঞতা হলো। তাহলে বায়ার যখন কাজ দিবে তখন আপনাকে এই সবকিছু নতুন লাগবে না, কারণ আপনি সিপ্যানেল লাইভ সার্ভারের সাথে আপনি অলরেডি পরিচিত। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন আমরা এই সাইটটা করছিলাম, এখন সাইটের তো স্পিড অপটিমাইজেশনের দরকার আছে। সাইটগুলো যদি ফাস্ট লোড না হয় তাহলে তো বায়ার খুশি হবে না। তো এখন সাইটটা আমাদের ফাস্ট করতে হলে আমরা কি করতে পারি? হচ্ছে আমাদের সাইট, দেখেন সাইট অপটিমাইজেশনের জন্য, মানে সাইট ফাস্ট করার জন্য কয়েকটা প্লাগইন আছে, তার মধ্যে দু একটা দেখাই। অ্যাড প্লাগইনে আসলাম, আসার পর সার্চ করেন স্মাশ। এই যে দেখেন একটা প্লাগইন পেয়ে গেলেন। এটার মাধ্যমে আপনি ইমেজ অপটিমাইজ করে সাইটে রাখতে পারবেন, যাতে করে ইমেজে আপনার বেশি জায়গা খাবে না, প্লাস আপনার সাইটটাকেও ভারী করবে না। এখন এখানে আবার একটা ব্যাপার আছে, আপনার যে এই স্মাশটা, এই প্লাগইনটা হচ্ছে আপনার মানে ফ্রি প্লাগইন, এটার আবার প্রো আছে। এখন এই ফ্রিতে অনেক কিছু করতে পারবেন, তবে যে ইমেজের সাইজ 1 মেগাবাইটের উপরে ওইগুলো আপনি অপটিমাইজ করতে পারবেন না। ওইটা অপটিমাইজ করার জন্য আপনাকে প্রোটা নিতে হবে, অথবা আপনি চাইলে কিছু ওয়েবসাইটের সহায়তা নিতে পারেন। ইনিপিএনজি আছে,
এখানে আপনি এই যে 5 MB পর্যন্ত একটা পিকচারের সাইজ 5 MB, এরকম পিকচারও আপনি এখান থেকে অপটিমাইজ করতে পারবেন। আচ্ছা আমি একটা করে দেখাই। আচ্ছা আমাদের মিটআপেরই একটা পিকচার রাখি, ধরেন এইটা। এই ইমেজটার সাইজ কত? 1.82 MB। দেখি কতটুকু সে কমাইতে পারে। দেখেন প্রায় 2 মেগাবাইটের একটা ইমেজ সে করে ফেলছে 379 কিলোবাইটে। ডাউনলোড করি। দেখেন ইমেজটা কিন্তু মোটামুটি আছে, ভালোই আছে, একদম ফেটে যায় নাই। এখন আপনি চাচ্ছেন যে না আমি এটা থেকে আরো অপটিমাইজ করব, আমার সাইটে এত ভারী কিছু আমি রাখতে চাচ্ছি না, এই 370 কিলোবাইটকে আপনি আরো অপটিমাইজ করবেন। তো সেটার জন্য আপনি এই সাইটে আপনি অন্য একটা সাইট দেখতে পারেন, এটা হচ্ছে imageoptimizer.net। এই যে imageoptimizer.net, এই সাইটটাও বেশ ভালো অপটিমাইজ করে। এখন যে ফাইলটা অপটিমাইজ করবেন, চুজ ফাইল করে চিনাই দিই ফাইলটা। এই যে একটু আগে যেটাকে আমরা ইয়ে করলাম, অপটিমাইজ করলাম, সেটাকে অপটিমাইজের উপর আবার অপটিমাইজ করি। এখন আমি কোয়ালিটিটা এখান থেকে দেখাই দিই। একদম আমি চাচ্ছি মিনিমাম ফাইল সাইজ একদম কম করে। এখন আপনি যদি উইড হাইটও কমাই দিতে চান, এখানে কমাই দিতে পারবেন। আমি রাখছি 300 অপটিমাইজ নাও। এখন দেখেন 370 কিলোবাইটের ইমেজ আমার করে দিল 71 কিলোবাইট। এই যে ইমেজটা একটু ফাটা হয়েছে, কারণ কোথায় 2 MB আর কোথায় মাত্র 71 কিলোবাইট। তো এইভাবে আপনি চাইলে ম্যানুয়ালি এক একটা করতে পারেন, অথবা আপনি TinyPNG তে একবারে আপনি 20টা ফাইল করে অপটিমাইজ করতে পারবেন। এগুলা কখন করবেন? যখন আপনার ফাইল সাইজ 1 MB এর উপর হয়ে যাবে, আর তার আগ পর্যন্ত আপনি স্মার্ট দিয়ে করতে পারবেন। তো এখন দেখাই স্মার্টের কিছু ব্যাপার, সেটিং এ আসি। লোড নিচ্ছে। আচ্ছা আমি সেটা দরকার নেই আমার ইমেজ গুলো এখন সার্চ করছি, আমার ওয়েবসাইটে কি কি ইমেজ গুলো এখন আছে। 21টা ফাইল সে পাইছে যেগুলোকে অপটিমাইজ তার করা দরকার। এখন এই যে বাল্ক স্মাশ নাও ক্লিক করলাম, এখন ফাইলগুলো সে অপটিমাইজ করছে। আচ্ছা অপটিমাইজ হয়ে গেছে, সে কত কমাইতে পারছে? 38 কিলোবাইট। অবশ্যই সাইটটা একটা ডেমো ইম্পোর্ট ছিল, যার কারণে সাইটটা অলরেডি অপটিমাইজ ছিল, যার কারণে সে যথেষ্ট করছে। এখন আমরা সাইটটা ভিজিট করি। কন্ট্রোল ইউ, আমরা সোর্স ফাইলগুলো দেখতে পাচ্ছি। দেখেন এই যে আমাদের যে সিএসএস এর ব্যাপারগুলো এখানে কি সাজানো গোছানো আছে। থাকলে আপনার হচ্ছে লোড হইতে আবার একটু দেরি হয়, কারণ কি এগুলো আনমিনিফাইড। আমরা যখন জেএস পরিচিত ছিলাম, একটা অল মিন ডট জেএস আর একটা ছিল কি
হ্যাঁ, মিন ডট জেএস আর একটা ছিল অল ডট জেএস। এখন অল এর মধ্যে ছিল আপনার ফুল ফাইলটা, আর মিন যেটা ছিল সেটা হচ্ছে মিনিফাইড ভার্সন। ওই মিনিফাইড ভার্সন যখন আপনি ওপেন করবেন তখন দেখবেন যে কোনো স্পেস নাই, কিছুই নাই, সব একসাথে লেগে আছে। কারণ ওর মধ্যে যত স্পেস আছে সবগুলাকে ইনলাইনে করে ফেলছে। ইনলাইনে করলে কি হয়, আপনার ওয়েবসাইটটা দ্রুত লোড নেয়। তো আমরা এখন যে ইনলাইন করে ফেলবো, সেটার জন্য আমরা আরো একটা প্লাগইন ইনস্টল করব। প্লাগইন অ্যাড নিউ, অটো অপটিমাইজার। হারিয়ে গেল নাকি? আমি এখানে আছে, ওইখানে যা কি জানি নাও থাকতে পারে, বা পাইলাম না, অবশ্যই আছে। এখন আমরা এখান থেকে ডাউনলোড করে ইউজ করি। এটাও দেখেন wordpress.org, তার মানে অফিসিয়াল সাইটেই আছে, এটা অরিজিনাল ফাইলে আর কি। তো আমরা ডাউনলোড করলাম এটাকে, এখন এখানে আপলোড করে দিব। এই নামটা কপি করে ওখানে বসান তো, আছে কিনা? আপলোড করলাম, এখানে সরি তো দেখায় না। কি জানি, ওটার তো প্রবলেম না, আমাদের ফাইলটা ফাইলে হচ্ছে। মাঝে মাঝে কি এরকম ঝামেলা করে না? নাম টাম মাঝে সেভ মাঝে করে ওদের ওয়েবসাইটে দেখায়, আবার এখানে আসলে একটা থিমও এরকম হয়েছিল ওই কাজের সময়, হুম, সাইটে আচ্ছা, পাই। upload হয়ে গেছে। এখন আমরা অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ হয়ে গেল। এখন অটো অপটিমাইজারের সেটিং আসি। সেটিং থেকে আমরা কি করব, আমরা কোন কোন ফাইলগুলোকে মিনিফাইড করতে চাচ্ছি, আমরা এই যে জেএস কোড অপটিমাইজ করব, সিএসএস করব, এবং ইনলাইন সিএসএস করে, সরি এটা তো অলরেডি হবে, সিএসএস এখানে করছি, আরেকটা আমরা করব এইচটিএমএল কে। তাহলে এখান থেকে তিনটা করলাম, কি কি, এইচটিএমএল, সিএসএস এবং জেএস। করার পর নিচের দিকে আসি, সেভ এন্ড এমটি কেস। এখন এইটা করার পর সাইটে একবার ভিজিট করবেন, দেখুন সাইট ঠিকঠাক আছে কিনা। অনেক সময় জেএস ফাইল অপটিমাইজ করলে সাইট ভেঙে যায়। তো যদি এই টাইপের সমস্যা হয় তখন এই জেএসটাকে আনমার্ক করে দিবেন, আনচেক করে দিয়ে সেভ করে দিবেন, তাহলে সাইটটা আবার ঠিক হয়ে যাবে। এখন এই ফাইলগুলোকে অপটিমাইজ করলেন, মিনিফাইড করলেন, আর কিছু কাজ আছে এক্সট্রাতে আসলাম। তখন কি একই ভাবে জেএসটা আনচেক করে তখন আবার সেভ করব? হ্যাঁ হ্যাঁ, ওইটা আনচেক করে নিচে সেভ করে দিলেই হবে। আচ্ছা, এখন এই যে আমরা এক্সট্রাতে আসলাম অটো অপটিমাইজের প্লাগইনে, কিন্তু এখন এই যে গুগল ফন্ট, এটা আমরা করে দিব, এই যে কম্বাইন করে দিব। তাহলে হবে কি, এটা হচ্ছে আপনার একটু দেরিতে লোড নেবে, মানে সাথে সাথেই আমরা যখন ওয়েবসাইটে ঢুকি সবগুলা একসাথে লোড নিতে গেলে তো চাপ পড়ে। তো এই জিনিসটা যাতে না হয় সেই জন্য বলে দেওয়া হবে যে তোমার গুগল ফন্ট যেগুলো একটু স্লোলি হোক আর কি। এই যে ফন্ট
লোড নিবে একটু লেটে। আচ্ছা, তারপরে করতে পারি কি, আমরা ইমোজি রিমুভ করতে পারি যেগুলো আমাদের লাগে না। তারপরে এখানে যে ভার প্যারামিটার যেটা আছে এটাকে রিমুভ করে দেব। এখন এটা কোনটা, এই যে দেখেন আপনার যে সিএসএস ফাইলগুলো আছে এগুলা শেষে দেখেন ভার দেওয়া আছে, তো এগুলো আমরা রাখবো না। ঠিক আছে, তাহলে এখান থেকে কি করলাম, আমরা তিনটা অপশনকে চেক করছি। গুগল ফন্ট থেকে এই যে কম্বাইন্ড লিঙ্ক করছি, মানে গুগল ফন্ট লেটে লোড নিবে, এবং ইমোজিকে রিমুভ করছি, তারপরে এই যে ভার প্যারামিটারকে রিমুভ করছি। এই তিনটাকে চেক করে সেভ চেঞ্জ দেন। এটা হলো অপটিমাইজের কাজ গেল। এখন আপনি চাচ্ছেন যে আপনার ওয়েবসাইটে যারা ভিউ করবে তাদের প্রথমবার সাইটটা লোড হইতে কিছুক্ষণ সময় লাগলেও পরবর্তীতে যারা রিফ্রেশ করবে বা সাইটে আসবে তাদের জন্য দ্রুত সাইটটা লোড নেয়। তো সেটার জন্য আপনারা করতে পারেন। আচ্ছা, আরেকটা ব্যাপার, তার আগে ধরেন আপনি নতুন করে কোনো কাজ করছেন সাইটে, কাজ করলে তখন আপনার হচ্ছে এই অপটিমাইজ থেকে এসে ডিলেট কেস করে দিবেন, তাহলে নতুন আপডেটটা আর কি পাবে সবাই। নাহলে অনেক সময় আবার কেস জমা হয়ে গেলে ঝামেলা করতে পারে। এই যে অপটিমাইজ থেকে ডিলেট কেস, এতটুকু। এখন চাচ্ছেন ওই যে আপনার কেসের ব্যাপারটা, ইউজার যখন লগ ইন করবে বা সাইট ভিজিট করবে প্রথমবার একটু সময় নেবে শুধুমাত্র লোড হইতে, পরবর্তীতে যেন দ্রুত লোড নেয়, সেটার জন্য আরেকটা প্লাগইন ইউজ আমরা করব। এটা হচ্ছে W3 টোটাল। এই যে আসছে, দেখেন এটা 1 মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টল আছে, এবং আমাদের যে ওয়ার্ডপ্রেস ভার্সন আছে সেটার সাথে অলরেডি টেস্ট করা হয়েছে, সবকিছু ঠিকঠাক চলছে, এবং সেটা 4 উইকে আগে আপডেটও করা হয়েছে। আমরা এটাকে ইনস্টল করব। অ্যাক্টিভ, আচ্ছা আমরা এই যে টোটাল কেসটা আমরা ইনস্টল করছি এবং অ্যাক্টিভ করছি। এটা সেটিং এ আসবো। আচ্ছা, ওদের নিয়ম আমরা মেনে অ্যাকসেপ্ট করলাম। এখন এখান থেকে আমাদের কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা পেজে যে কেসটা আছে এটা এনেবল করব, এবং ডাটাবেজের কেসটা অবজেক্ট কেস, আর এটা ব্রাউজার কেস এটা থাকবেই, এটা ডিফল্টে এনেবল থাকবে। এটা মাস্ট বি, লাগবেই, কারণ একটা ইউজার যখন আপনার সাইটটা ভিজিট করবে তার ব্রাউজারে এই সাইটটা অলরেডি ডাউনলোড হয়ে যাবে, যাতে করে পরবর্তীতে সে যখন এই সাইটে আসে তখন দ্রুত তার কাছে ভিউ হয় সাইটটা। তো এই তিনটা চেক মার্ক দিব। কি কি দিলাম আবার দেখাই, পেজ কেসটা দিলাম, এনেবল করছি, তারপরে ডাটাবেস কেস দিছি এবং অবজেক্ট কেস, আর ব্রাউজারটা ডিফল্ট ভাবেই থাকবে। সেভ অল সেটিং। তো
এটা করলেই মোটামুটি আপনার সাইটটা অপটিমাইজ হয়ে যাবে। এখন মনে করেন কিছু বায়ার আছে যারা আপনার ওয়েবসাইটের এমন কিছু চেঞ্জ চাবে যেগুলো আপনি ইসে করতে পারবেন না, ওয়ার্ডপ্রেসে আপনি ওটা করতে পারবেন না। সিম্পল সেগুলো আপনি সিএসএস দের কিছু চেঞ্জ করে দেখাইতে পারবেন। আর যে কোনো চেঞ্জ, ধরেন আপনি একটা চেঞ্জ করলেন সিএসএস দিয়ে, এখানে ইনস্পেক্ট করে একটা সিএসএস চেঞ্জ করলেন আপনার সাইটের যে কোনো কিছু। ধরেন আমি এটা একটু করে দেখাই। এটাকেই একটু ডিজাইন করি, ডিজাইন দিই। ধরুন বায়ার এই টাইপের কিছু একটা চাইলো যে আমার এইটা বর্ডার দিয়ে দেন, যে এটা ধরেন আপনি ওয়ার্ডপ্রেসে পারছেন না, আপনি সেটা সিএসএস দিয়ে করে দিলেন। ধরুন এটা আপনার বাইরে আর কি চাইছে আপনার কাছে, তো আপনি এটা করলেন, ভালো কথা। এখন রিফ্রেশ দিলে তো চলে যাবে, আপনি এই যে সিএসএসটা করলেন এটা তো সেভ করতে হবে। তো সেটার জন্য আমরা যে ক্লাস নিয়ে ডিজাইনটা করলাম এটা পুরোটা কপি করব। কপি করার পর অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ আসবো। আসার পর একদম নিচের দিকে দেখেন আছে অ্যাডিশনাল সিএসএস, এইখানটাতে আমরা পেস্ট করে দেব, পাবলিশ। তাহলে এখন হবে কি, আপনার সাইটে রিলোড দিল, ডিজাইনটা থেকে যাবে। তো এই টাইপের অবশ্যই আপনি বর্ডার ওয়ার্ডপ্রেসে করতে পারবেন। তারপরেও মানে চাইতে পারে এমন কিছু যে আপনি ওয়ার্ডপ্রেসে পারছেন না, কিন্তু সিএসএস দিয়ে সেটা সম্ভব। সেটা ডিজাইনটা এইভাবে করবেন আপনি ইনস্পেক্ট থেকে, করার পরে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে এসে অ্যাডিশনাল সিএসএস আসার পর এখানে আপনি অ্যাড করে দিবেন। এভাবে আপনার অনেক কোড লিখতে পারেন, সমস্যা নাই। লিখে জাস্ট পাবলিশ করে দিবেন, তাহলে আর কি সবকিছু ঠিকঠাক মতো কাজ করবে। এরপরেও যদি আপনার কাজ না করে, তারপরে আপনি কাজ যদি না করে সেক্ষেত্রে আপনি ইম্পর্টেন্ট দিয়ে দিবেন, কারণ অনেক সময় কাজ করে না। ইম্পর্টেন্ট দিয়ে দিলে তখন এই আপনার এডিশনাল যে সিএসএসটা লিখছেন এটার প্রায়োরিটি তখন বেশি পাবে। তো এসে কাস্টমাইজের ব্যাপার। এখন আসে আপনার সাইট তো বানাই দিলেন বায়ারকে, এখন সাইট ডেলিভারি দিলেন, 2 দিন পরেই দেখা গেল যে সাইট আর নাই, হ্যাকাররা হ্যাক করে নিছে বা কেউ নষ্ট করে দিছে অসাধু উপায়। তো এমন তো হইতেই পারে, স্বাভাবিক। আচ্ছা, অনেকক্ষণ কারো কোনো আওয়াজ পাচ্ছি না, সবাই কি আছেন? একটু রিয়াকশন দেন দেখি। জি ভাই আছি। জি আসি আমরা। আছি ভাইয়া। ক্লাসটা জি বেশ ভাই, কঠিন আমিও যাচ্ছে আছি। আজকে নাকি? জি ভাই, ভাই ক্লাস কি আজ কঠিন লাগছে? না ভাই, ভাইয়া ভালো লাগছে। ভাই, বেশ বেশ কঠিন লাগছে আমাদের জি জন্য। একটু কঠিন মধ্যে আছে। আরো কয়েকবার দেখা লাগবে। হ্যাঁ, অবশ্যই দেখবেন, কারণ আজকে যেগুলো দেখাচ্ছি, আজকে বলতে কি ওয়ার্ডপ্রেসে সবকিছুই আপনাদের দরকার হবে। আচ্ছা, এখন কথা না বাড়াই, কাজটা করি, তারপর অবশ্যই আমরা কথা বলবো। আচ্ছা, সবাই সাথেই থাকেন। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটের সিকিউরিটিটা কিভাবে বাড়াবেন, যাতে আপনার সাইটে কেউ অ্যাটাক না করতে পারে বা সাইটটা খুব ভালোভাবে চলবে। সবাই তো এটাই চান। এত কষ্টের সাইট আমার, এত টাকা খরচ করে বানাইলাম, সেটা যদি পরের দিনই হ্যাকার গায়েব করে দিল তাইলে আর হলো কি? তো সেটার জন্য আমরা প্লাগইন ইউজ করতে পারি সিকিউরিটির জন্য। সার্চ করেন ওয়ার্ডপ্রেস। এটা বেশ কার্যকারী, দেখেন 3 মিলিয়নের উপরে অ্যাক্টিভ ইনস্টলেশন আছে।
আমরা যদি শুধু সিকিউরিটি লিখে সার্চ দিই তাহলে এটাই আসার কথা। দেখেন শুধু সিকিউরিটি দিলেও শুধু এইটাই আসছে, এটা বলতে এটা প্রথমে আসছে, তাহলে বুঝতে হবে যে সিকিউরিটিতে এটাই টপে আছে। তো ইনস্টল করি। ভাই সাইডে যেটা আছে এটা কেমন? জেপি প্যাক ডাব্লিউপি সিকিউরিটি, এটা তো 5 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন দেখাচ্ছে। জেট প্যাকটাও বেশ ভালো, দেখেন এটা কিন্তু 4 স্টার আছে আর রেটিং এটা কম। সবগুলাই 5 স্টার। আচ্ছা জেট প্যাকটাও যথেষ্ট ভালো, কিন্তু এটা দেখেন রেগুলার আপডেট হয়। লাস্ট আপডেট হয়েছে 1 সপ্তাহ আগে, আর এটা আপডেট হয়েছে 3 সপ্তাহ আগে। তো এগুলো একটু দেখে নেবেন। তো জেট প্যাকটা বেশ ভালো। আচ্ছা আমরা অ্যাক্টিভ করি। মানে 5 স্টারের ভিতরে ব্র্যাকেটে যে সংখ্যাটা লেখা এটা কি? ওইটা হচ্ছে ওই কয়জন আর কি রেটিংটা দিয়েছে। ও আচ্ছা। এখন এখানে হচ্ছে ওদের একটা ইমেল দিতে হবে, আমি একটা দিই। তো এটা রিয়েল দিবেন, তাহলে হবে কি কেউ যদি আপনার সাইটে কিছু করতে আসে অ্যাটাক করে, তাহলে আপনার ইমেইলে সে নোটিফিকেশন পাঠাবে। আর এখান থেকে বলতেছে যে ওদের নিউজ লেটার, ওদের সবকিছু আপডেট দিবে আর কি। এটা নো করে দিই, তাহলে ওদের যে মার্কেটিং এর যে ইমেল গুলা আছে, মেইল গুলা, ওইগুলো আসবে না। এটা চেক করে দিব, কন্টিনিউ সেভ করলাম। নো থ্যাঙ্কস, প্রিমিয়ামটা নিচ্ছি না আমরা। তো এটা আমার অ্যাক্টিভ হয়ে গেল। এখন আপনার ওয়েবসাইটটা সিকিউর করার জন্য অনেকগুলা দিক আর কি আপনার মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে আপনার যে ওয়ার্ডপ্রেস ইয়েতে যত থিম প্লাগইন যেগুলো আপডেট করা হয় নাই, ওইগুলো সবসময় আপ টু ডেট রাখবেন। যেমন একটা আমার আপডেট নাই, সেটা কি কি দেখাই। আচ্ছা এটাই আছে, এই যে আপডেট করে দিই আমি। আপডেট করলাম, আবার ড্যাশবোর্ডে আসি, দেখি আর কিছু আছে কিনা। দেখেন আমাদের এখন আর আপডেটে কোনো সংখ্যা নাই, তার মানে আমার সব থিম প্লাগইন যা আছে এবং ওয়ার্ডপ্রেসের ভার্সন সবগুলো আপডেট আছে। এখন আপনার ওয়ার্ডপ্রেসের ভার্সনে আপডেট এসে বসে আছে, আপনি আপডেট করলেন না, তাহলে প্রবলেম হতে পারে। কারণ কি, আপনার ওয়ার্ডপ্রেসের বাগ খুঁজে ওয়ার্ডপ্রেসের সবসময় আর কি প্রতিনিয়ত তারা আপডেট করে। কারণ কি, হ্যাকার ওই বাগকে কেন্দ্র করে আপনার ওয়েবসাইটে অ্যাটাক করতে পারে। এই জন্য তারা বাগ যাতে না আসে, এই জন্য ওরা আর কি রেগুলার আপডেটটা করে রাখে। তাই আপনাকেও আপ টু ডেট থাকতে হবে, যাতে আপনার কোনো হ্যাকারও আপনার ওই বাগ গুলা সে কাজে লাগাইতে না পারে। এই জন্য আর কি সবকিছু আপডেট রাখবেন। আপডেট করার পর আপনার দেখবেন যে অপ্রয়োজনীয় কোনো থিম এবং প্লাগইন আছে কিনা, সেগুলো রাখার তো কোনো দরকারই নাই, তাহলে আপনার সাইটটাও স্লো কাজ করতে পারে। তো এই যে আমার কিছু এখনো 3টা থিম আছে যেগুলা আমার দরকার নাই, কারণ আমি কাজ করছি অ্যাস্ট্রাতে। 20, 20, 70 এগুলো তো লাগবে না, আমি ডিলিট করে দিই। ডিলিট করে দিলাম। এখন আমার থিম একটাই আছে, এক্সট্রা। এখন আসি দেখি প্লাগইনের কি অবস্থা। এখন দেখেন প্লাগইন আমার যেগুলা অ্যাক্টিভ করা নাই সেগুলো তো আমার অবশ্যই লাগছে না। তারপরে যে অ্যান্টি স্প্যাম রাখা ভালো, অপটিমাইজার লাগবে, এলিমেন্টর লাগবে, হ্যালো ডলিটা লাগবে না। এই যে এইগুলাই, তো এইগুলাকে আমি মার্ক করলাম,
করার পরে এখান থেকে ডিলিট অ্যাপ্লাই, যেগুলো আমার দরকার নাই সেগুলোকে আমি রাখবই না, ডিলিট করে দিব। আচ্ছা, ডিলিট করে দিলাম। এখন আপনি দেখা গেল যে আপনার সাইটটা বানাচ্ছেন, কিন্তু আপনি থিম প্লাগইনটা করলেন কি, আপনি কিছু অনেক সাইটে পাওয়া যায় মানে থিম প্লাগইন ফ্রিতে দেয়। কারণ কি, ওরা ফ্রিতে কেন দেয়? অবশ্যই তাদের লাভ আছে, কারণ ওরা ওদের থিমের ভিতর কিছু ম্যালিশিয়াস কোড, ম্যালওয়্যার, বিভিন্ন ধরনের ভাইরাস ঢুকাই রাখে, যেগুলো আপনার ওয়েবসাইটে যখন আপনি ইনস্টল করবেন তখন ওয়েবসাইটটা আপনার ক্ষতির মুখে পড়তে পারে। তো আপনি সাইট যখন করছেন অবশ্যই যারা বিশ্বস্ত তাদের থেকে থিম প্লাগইন নেবেন, এবং আপনার ডোমেইন হোস্টিং যেটা অবশ্যই ভালো প্রোভাইডার থেকে নেবেন, না হলে প্রবলেম হবে। কারণ আপনি দেখা গেল যে সাইটটা বানাইলেন একটা নাল থিম দিয়ে, তাহলে তো ঝামেলা হতেই পারে। তো সবসময় চেষ্টা করবেন একটু খরচ হইলেও সফটওয়্যার গুলো কিনে ইউজ করতে। কারণ আপনি যদি এখন গুগলে সার্চ করেন যে অ্যাভাদা ফ্রি থিম, তাও কিন্তু অ্যাভাদা থিম আপনাকে ফ্রিতে দিবে, কিন্তু অ্যাভাদা থিমের দাম আছে, ফ্রিতে দিচ্ছে অবশ্যই ঝামেলা আছে। তো আপনারা কখনোই ফ্রি থিম ইউজ করবেন না। আচ্ছা, তো আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করছিলাম, এটার কাজ করি নাই। আচ্ছা, এটা নেয় নাই। প্রিমিয়াম নিব না, নো থ্যাঙ্কস। এখন আমরা ওয়ার্ডপ্রেস থেকে স্ক্যান করে দেখি যে আমাদের সাইটের কি অবস্থা। ইনকমপ্লিট কেন? প্রিমিয়ামটা কি লাগবেই? Yes, update দিলাম। আচ্ছা, এরা প্রিমিয়ামটা করতে বলছে, কারণ কি এদের ফ্রিটাতে তো কাজ করে। আচ্ছা, আরেকবার দেখি। তো প্রবলেম। এটা কি ইনস্টল করা লাগবে ভাই? ইনস্টল লেখার ওখানে এটা তো ইন্টার প্রিমিয়াম কি চাই, তো প্রিমিয়াম চাইলে তো মনে করেন এটা পারচেজ করতে হবে। এই যে বলতেছে যদি না থাকে ইউ ক্যান পারচেজ নাও, তো হয়তো পারচেজ করতে যাচ্ছে না। পারচেজে দেখে আসি, দাম দেখে আসি যে কেমন দাম এদের। গো টু প্রিমিয়াম, $99 বেশি না। ফ্রিতে তো হবার কথা। আমরা কি প্লাগইন ও প্রিমিয়াম গুলো ইউজ করব? জি আপু, যে একটু আগে বললেন না যে আমরা ফ্রি থিম নিয়ে কাজ করব না, এরকম কি আমরা প্লাগইন ও ফ্রি গুলো কাজ করব না? ফ্রি থিম কোনো না, প্রবলেম করবে? আপনার হচ্ছে প্রিমিয়াম থিম গুলা, প্রিমিয়াম থিম প্লাগইন ফ্রিতে পাওয়া যায়, ওইগুলো ইউজ করবেন। তাছাড়া ফ্রিতে যেগুলো আছে অবশ্যই ইউজ করবেন, তবে সেটা অবশ্যই দেখবেন যে wordpress.org তে আছে কিনা। ওয়ার্ডপ্রেস এর ডিরেক্টরিতে যদি থাকে তাহলে কোনো প্রবলেম নাই। আচ্ছা, আচ্ছা, যাই হোক, এটা প্রিমিয়াম চাচ্ছে এরা, তো এটা দেখাতে পারলাম না। তো এটার মাধ্যমে কি আপনি স্ক্যান করতে পারবেন, আপনার সাইটের বর্তমান অবস্থা আপনি দেখতে পারবেন।
প্লাস আপনার কোন কোন ফাইলগুলোতে সমস্যা আছে ওইগুলো আপনি স্ক্যান করে সেগুলোকে রিমুভ করতে পারবেন। আচ্ছা, এখন আরেকটা ভাই ব্যাপার এমনি দেখাই। জেটপ্যাক দিয়ে ভাই, পুরো জেটপ্যাক দিয়ে দেখানো যায় না, মানে এগুলার একই কাজ করা যায় না জেটপ্যাক দিয়ে? জেটপ্যাকের ব্যাপারটা একটু ভিন্ন, তবে এই ওয়ার্ড প্রেসটা আমার বেশ পছন্দের জিনিস, এটাতে কাজ করছি, কি জানি আজকে প্রবলেম করছে কেন বুঝতেছি না। আচ্ছা, এই যে আমরা যখন আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে লগ ইন করি তখন কি লিখি wp অ্যাডমিন। তো যারা হ্যাকার তারা করে কি, আপনার প্রথম টার্গেট করে যে wp অ্যাডমিন দিয়ে লগ ইন করার চেষ্টা করে। তো আমরা যদি এই অ্যাড্রেসটা চেঞ্জ করে দিই তাহলে কিন্তু ওদের বুঝতে সমস্যা হয়, তখন তো ওরা খুঁজেই পাবে না যে এটা কোথায় আছে। তো এটা আমরা হাইড করতে পারি। সেটা কিভাবে, সেটা একটা প্লাগইনের মাধ্যমে। হচ্ছে wps হাইড। এই যে wps হাইড লগইন, এটা দেখেন সবগুলো 5 স্টার রেটিং আছে এবং এটা আমাদের ভার্সনের সাথে যায়। ইনস্টল করলাম। এখন আমরা প্লাগইনে আসি। wps হাইড লগইন সেটিং। এখন আমাদের ইউআরএল আমরা কোনটা দিতে যাচ্ছি, মানে কোন ইউআরএলটা দিয়ে আমরা অ্যাডমিন প্যানেলে ঢুকবো সেটা দিতে পারি। এখানে আমি লিখলাম হ্যাকিং। এখন যদি আমি সাইটে ঢুকতে চাই, স্ল্যাশ কি নাম ছিল সাইটের আমাদের, গেলাম ওকে wp admin। এখন দেখেন কি বলছে, পেজ তারা খুঁজেই পায় নাই, অন্য একটা পেজ শো করছে। আমরা লিখছিলাম কি wp হাইফেন অ্যাডমিন, আমি চাচ্ছিলাম এই সাইটের ড্যাশবোর্ডে ঢুকতে, কিন্তু আমরা সেই লগইনের যে জায়গাটা এটা খুঁজেই পাইলাম না। তো এটা আমরা হ্যাকারকে এটা করতে পারি, মানে তাদেরকে একটু ঘোরাইলাম আর কি, যে আসার চেষ্টা করো। তো এই হচ্ছে আপনার হাইড লগইনের কাজটা। তো আপনি ওইখানে আপনার যে নামটা ইচ্ছা সেটা দিতে পারবেন। সেটা কই, এই যে wps হাইড লগইন, আপনি জায়গায় আপনি অন্য কিছু দেন। বলুন। আমার নিচে 404 দেয়, এটা কি? এটা 404 হচ্ছে, আচ্ছা যাই আবার যাই চলে গেছে। এখানে হচ্ছে লগইন ইউআরএল, মানে আপনার সাইটে আপনি লগ ইন করার জন্য কোন অ্যাড্রেসটা এখানে শো করাইতে চাচ্ছেন বা কোন অ্যাড্রেসটার মাধ্যমে আপনি ঢুকবেন সেইটা। আর যখন কেউ ওই ভুলটা দিবে তখন তাকে কোন ইউআরএল এ রিডাইরেক্ট করবে। আমরা যখন দেখছেন যে আমরা ভুলটা দিচ্ছি তখন কি করছে, আমাদের 404 নট ফাউন্ড পেজে নিয়ে আসছে। এটা হচ্ছে তখন কোন জিনিসটা শো করবে যখন সে ভুল দিবে সেটা। আচ্ছা, এখন আমরা গুগলে দিলাম, সেভ করি, সেভ হলো। এখন এখানে অবশ্যই আমরা গুগল লিখবো।
সেভ চেঞ্জ। এটাই আছে নাকি এখনো? কাজ করলো না। আচ্ছা আরেকবার চেঞ্জ করে দেখি। ভাইয়া এই যে অন্য কোনো ব্রাউজার থেকে যান দেখেন হয়তো কাজ করতে পারে। তো ইনকগনিটোতেই ছিলাম। আচ্ছা এই যে ক্লিক করি, সাইটটা এখন ওপেন হয়নি নাকি? সাইটটা আসছে, আপলোড দেই। আচ্ছা 404 রিডাইরেক্ট করলাম, ভালো কথা। মেইন দেখছিলাম কোনটা, হ্যাক। আচ্ছা এটা ঠিকঠাক মতো কাজ করছে না এখনো। আপনি গুগল দিছেন না? এই যে হ্যাক আছে তো এখন। আচ্ছা প্লাগইনটা চেঞ্জ করে দেখি, আবার তো কথা কি জানি প্রবলেম করছে। এটার জন্য আগে এটাকে করলাম ডিএক্টিভ, প্লাগইন অ্যাড নিউ। একই টাইপের প্লাগইন অনেক আছে। দেখি কোনগুলো রেটিং ভালো আছে। আচ্ছা এটা ট্রাই করি। এটা তো দেখি আর 3 মাস আগে আপডেট করছে এরা। একটা অবস্থা। এরা 6 মাস আগে কিছু এলো। এটা না। আচ্ছা এটা একটু দেখি যে রেটিং ভালো আছে। প্লাগইন হ্যালো কন্টিনিউ। এটা তো আবার প্রোতে যাইতে বলে। একটা অবস্থা। এটার ব্যাপারটা বুঝতেছি না, অন্য প্লাগইন তো ওইটাতে কাজ করার কথা, কি জানি প্রবলেমটা করছে। আরেকবার দেখি, এটা দেখি হয়। তার আগে এটাকে ডিএক্টিভ করি। অ্যাক্টিভ করলাম, সেটিং। এখান থেকে আমাদের ফরওয়ার্ড লিংক করা, ফরওয়ার্ড লিংকটা দেখি ঠিক আছে।
সেটিং থেকে পারমালিংকস ট্রাই করে দেখি। hacked username to me ভাই ঠিক আছে হ্যাক দেই আচ্ছা যাই হোক এটা দেখাইতে পারলাম না কাজ করছে না ঠিকঠাক মতো কি জানি কি প্রবলেম বুঝলাম না আচ্ছা এটা পরে একদিন দেখাই দিব তো আজকে এই পর্যন্তই রাখি অনেক ভাই দেখো